নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। বাংলায় ভরাডুবির পর 2022 প্রেস্টিজ ফাইট বিজেপির কাছে। একাধিক রাজ্যে ভোট, কিন্তু সেই তালিকায় একটু আলাদা গুজরাট। একাধিক কারণে বিজয় রূপানীর বিরুদ্ধে জোট বাঁধছিল ক্ষোভ। তাই সময় ব্যয় না করে মুখ্যমন্ত্রী পদে আনা হলো একেবারে আনকোড়া নতুন মুখ। মাস্টার স্ট্রোক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা। মুখ্যমন্ত্রী করা হলো ভূপেন্দ্র প্যাটেলকে। পরিষদীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত। নাম ভাসছিল একাধিক, এমনকি সেই তালিকায় ছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নামও। কিন্তু বিজেপির খোঁজ ছিল এমন একজন নেতা যাকে সামনে রেখে 22-এর ভোট বৈতরণী পার করা যায়। তবে গুজরাটে কান পাতলেই শোনা যাচ্ছে 17-র মতো 22-এও ভোটে মোদি হাওয়াকে কাজে লাগাতে চাইছে গেরুয়া ব্রিগেড। কিন্তু গুজরাট ভোটে জাতপাতের সমীকরণ রয়েছে, কানের পাশে নিঃশ্বাস ফেলছে কংগ্রেসও। এই পরিস্থিতিতে নেতা বাছাই যথেষ্ট কঠিন কাজ ছিল বিজেপির পক্ষে। অবশেষে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী পাতিদার সম্প্রদায়ের ভূপেন্দ্র প্যাটেলকে বেছে নিয়েছে বিজেপির পরিষদীয় দল। ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোদিয়ার বিজেপি বিধায়ক। 2017 সালে প্রায় 1,18,000 ভোটে জিতেছিলেন। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন আনন্দীবেন প্যাটেল। আহমেদাবাদ পুরসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। আহমেদাবাদ শহরাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। আগে কখনো রাজ্যের মন্ত্রিসভায় ছিলেন না। গুজরাটের 17তম মুখ্যমন্ত্রী হিসেবে অভিষিক্ত প্যাটেল। শোনা যায় আনন্দীবেন প্যাটেলের ঘনিষ্ঠ ভূপেন্দ্র। তবে একেবারে আনকোড়া একজনকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোতে মাস্টার স্ট্রোক দেখছেন বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী পদে সোমবার শপথ নিচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। भूपेंद्र भाई सक्षम है और आने वाले चुनाव उनके नेतृत्व में अवश्य भारतीय जनता पार्टी अच्छी तरह से जीतेगी, ये हमें सबको पूर्ण विश्वास है। ভূপেন্দ্র প্যাটেল একজন যোগ্য নেতা। আশা করি তার নেতৃত্বেই বিজেপি 2022-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে জয়লাভ করবে। নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা ঘিরে এদিন গুজরাটের গান্ধীনগরে দলের দফতরে ছিলেন দলের শীর্ষ নেতারা। তার নাম ঘোষণার সময় পিছনের আসনে বসেই ভিক্টরি সাইন দেখান ভূপেন্দ্র প্যাটেল। নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই টুইটে তাকে শুভেচ্ছা জানান অমিত শাহ, শুভেচ্ছা জানান জেপি নাড্ডা। রিপাবলিক বাংলা। গুজরাটেই মুখ্যমন্ত্রী বদল হলো, দায়িত্ব পেলেন এক পাতিদার নেতা। গুজরাটে পাতিদার ভোট প্রায় 14% কাছাকাছি। সেই ভোটেও ভাগ বসিয়েছে হার্দিক প্যাটেল। এছাড়াও রয়েছে সংখ্যালঘু ও ওবিসি সম্প্রদায়ের ভোট। এই হিসেব ছাড়াও আরও কয়েকটি ফ্যাক্টর কাজ করছে এই পদ পরিবর্তনে। 2014 সালে গুজরাট থেকে দিল্লি আসেন মোদি। ফাঁকা হয়ে যায় গুজরাটের মুখ্যমন্ত্রীর আসন। পরিষদীয় দলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সেই চেয়ারে বসানো হয় শাহ এবং মোদি ঘনিষ্ঠ আনন্দীবেন প্যাটেলকে। কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয়নি আনন্দীবেনের মুখ্যমন্ত্রী পদের সময়কাল। গুজরাটের বিধানসভা ভোটের ঠিক 1 বছর আগে 2016 সালের অগস্টে ইস্তফা দিয়েছিলেন আনন্দীবেন। এরপর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান বিজয় রূপানী। তার নেতৃত্ব এবং মোদি হাওয়ায় 2017 সালে ভোটে জয় পায় বিজেপি। জৈন সম্প্রদায়ের নেতা রূপানী বিভিন্ন সময় সংগঠনের নানা গুরুত্বপূর্ণ পদে থাকলেও কখনোই জনগণের নেতা হিসেবে পরিচিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে দলের অন্দরেই দেখা দিচ্ছিল ক্ষোভ। যদিও 2017 পরবর্তীতে গুজরাটের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই দেখছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। 2017 ভোটে ভালো ফল হয়েছিল কংগ্রেসের। আসন সংখ্যায় দুই দলের মধ্যে দূরত্বের ফারাক খুব কম ছিল। এবার 2022 বিধানসভা নির্বাচনের আগে রূপানীকে সরাতে চাইছিল শীর্ষ নেতৃত্ব। সেই জায়গায় আনতে চেয়েছিলেন এমন একজন মুখকে যাকে কেন্দ্র করে ভোট বৈতরণী পার করা যায়। অপসারণের কি ফ্যাক্টর? নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। কোভিড পরিস্থিতি অপসারণের অন্যতম কি ফ্যাক্টর। পাতিদার থেকে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল দল। মূলত ভোটের আগে জনগণের আস্থা ফেরাতে নতুন মুখ চাইছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় বহু নাম ঘোরাফেরা করলেও অবশেষে শিলমোহর পড়ল ভূপেন্দ্র প্যাটেলের নামে। ভূপেন্দ্র প্যাটেল পাতিদার সম্প্রদায়ের নেতা, আর গুজরাটে পাতিদার ভোট একটা বড় ফ্যাক্টর। ফলে এক ঢিলে দুই পাখি মারতে চাইল বিজেপি। রিপাবলিক বাংলা। কাশ্মীরে জঙ্গির এলোপাথারি গুলিতে নিহত এক পুলিশকর্মী। শ্রীনগরে নাকা চেকিং এর সময় পেছন থেকে গুলি চালায় জঙ্গিরা। এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা।
তালিবান উত্থানের পর ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে জঙ্গি গোষ্ঠীগুলি। কাশ্মীরে অশান্তির ছক কষছে পাকিস্তান। এর মধ্যেই উপত্যকায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে শ্রীনগরের খন্নারে ঘটেছে এই ঘটনা। জঙ্গি হামলায় গুরুতর জখম হয় সাব ইন্সপেক্টর। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। নিহতের নাম অর্শিদ আশরাফ। রবিবার দুপুরে শ্রীনগরে পুলিশি টহলদারির সময় আচমকায় হামলা চালায় জঙ্গিরা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অর্শিদকে পেছন থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। যদিও কোনো জঙ্গি গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। গোটা এলাকাটিকে ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে উপত্যকার রাজৌরির থানামান্ডিতে জঙ্গি ও সেনার মধ্যে গুলি বিনিময় চলে। রিপাবলিক বাংলা। পাঞ্চশিরে ঢুকলেও গোটা পাঞ্চশির এখনো কবজা করতে পারেনি তালিবান, কারণ মাসুদ এখনো পাঞ্চশিরে থেকেই লড়াই চালাচ্ছেন। টুইট করে দাবি পাঞ্চশিরের প্রাক্তন সেনা কমান্ডার হামিদ সাইফির। পাঞ্চশির কাবুল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হিন্দুকুশ পাহাড়ের কোলে একটি উপত্যকা। এই উপত্যকায় খরস্রোতা নদীগুলি দিয়ে বয়ে গিয়েছে বহু জল। বারবার এই জলের রং রক্তে লাল করার চেষ্টা করেছে জঙ্গিরা, কিন্তু পাঞ্চশির বিদেশি শত্রুদের কাছে দুর্ভেদ্য দুর্গ হিসেবেই ছিল। কিন্তু পাকিস্তানের মদতে শক্তিশালী হয়ে তালিবান সেই দুর্গে এখন রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে। তবে অনেকেই মনে করছেন তালিবানের বিরুদ্ধে পাঞ্চশিরে হয়তো লড়াইটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু তা একেবারেই নয়। কারণ যুদ্ধে যোদ্ধার যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ কি যুদ্ধ শেষ হয়? পাঞ্চশিরে এখনো আছেন আহমেদ মাসুদ। এখনো যুদ্ধ চলছে তালিবানের সঙ্গে। টুইট করে কথা জানিয়েছে হামিদ সাইফি। পাঞ্চশিরের প্রাক্তন সেনা কমান্ডার হামিদ সাইফি চোখে চোখ রেখে প্রতিরোধ গড়ে তুলেছে বাহিনী। পাঞ্চশিরের সিংহ বলে পরিচিত প্রয়াত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে আহমেদ মাসুদ পাঞ্চশিরের বিভিন্ন এলাকায় বাহিনীর সদস্যদের সঙ্গে রয়েছে। পাহাড়ি এলাকা এখনো তালিবান কবজা করতে পারেনি। এখনো তালিবানের চোখে চোখ রেখে প্রতিরোধ গড়ে তুলছেন। এর মধ্যেই সূত্রের খবর, পাঞ্চশিরের প্রায় 70% রাস্তা তাদের দখলে নিয়েছে তালিবান। পাঞ্চশির প্রদেশ টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। টুইটে লেখা 2টি লাইন এবং পোস্ট 2টি ছবি। টুইটে লেখা আফগানিস্তানের নতুন মুখ, #তালিবান, #আইসিস খোরাসান, আল কায়দা, আইসিস খোরাসান, তালিবান, পাকিস্তান মিলে একটা পাঞ্চশির দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নর্দার্ন অ্যালায়েন্স বারবার দাবি করছে পাকিস্তান সহযোগিতা না করলে কখনোই তালিবান পাঞ্চশিরে ঢুকতে পারত না, যদিও তালিবানের পক্ষ থেকে সে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা। তালিবানের মদতদাতা প্রতিবেশী দেশ পাকিস্তান, যে তালিবানের জন্য আজ হাজার হাজার আফগান ভিটেমাটি ছাড়া তাদেরকেই সমর্থন করছে পাকিস্তান। এরই প্রতিবাদে জার্মানিতে রাস্তায় নামলেন আফগানরা। পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবেশী দেশের বিরুদ্ধে স্লোগান দিলেন বিক্ষোভকারীরা। যে তালিবানের মদতের দেশ ছেড়ে রাতারাতি পালিয়ে যেতে হয়েছে, উদ্বাস্তু হতে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে প্রতিবেশী দেশে, সেই তালিবানকেই মদত দিচ্ছে পাকিস্তান। তাই পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তুলে জার্মানির রাস্তায় নামলেন আফগানরা। ফ্রাঙ্কফুর্টে আফগানিস্তানের নাগরিকরা ডেথ টু পাকিস্তান স্লোগান দিয়ে পাকিস্তানের পতাকা পোড়ান। মিউনিকে সেভ আফগানিস্তান ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান আফগানিস্তানের নাগরিকরা। সন্ত্রাসবাদ বন্ধ করে আফগানিস্তানকে বাঁচানোর আর্জি জানান তারা। আফগানিস্তান দখলের পর একের পর এক ফতোয়া জারি করে চলেছে তালিবান। বিশেষত মহিলাদের উপর বিভিন্ন বিষয়ে ফতোয়া জারি করা হচ্ছে। জানি বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। মহিলা ও শিশুদের অধিকার খর্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস। ওই দিন জেনেভায় রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ের বাইরে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা রয়েছে আফগানদের। ফ্রান্সে আফগানিস্তানের মানবাধিকার কর্মী ফজল উর রহমান আফ্রিদি টুইটে কথা জানান। এদিকে তালিবান শাসিত আফগানিস্তান সরকারের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। প্রসঙ্গত নিরাপত্তা পরিষদে ভারতের সভাপতিত্বে আফগানিস্তানের শান্তি প্রতিস্থাপন এবং আফগানদের অধিকার রক্ষা নিয়ে প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাবের সমর্থন জানায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স। সেক্ষেত্রে ফ্রান্সের তরফে তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। রিপাবলিক বাংলা। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পাক গুপ্তচর সংস্থার প্রধান ফয়েজ হামিদ। প্রধানত তালিবানের বন্ধু দেশগুলির গুপ্তচর সংস্থার প্রধানদের নিয়েই বৈঠক হয়। তালিবান ক্ষমতায় আসার পর ভারত উদ্বেগ প্রকাশ করেছে। এরই মধ্যে আইএসআই প্রধানের এই বৈঠকে পাকিস্তানের ভারত বিরোধী ষড়যন্ত্রের ম্যাপ আরও স্পষ্ট হলো।
তালিবান ক্ষমতা দখলের পর ভারত উদ্বেগ প্রকাশ করে আফগানিস্তানের মাটি ব্যবহার করে সক্রিয় হয়ে উঠতে পারে সন্ত্রাসবাদ, আর এর পুরো ফায়দা নিতে পারে প্রতিবেশী দেশ পাকিস্তান। ভারতের উদ্বেগ এক প্রকার বাস্তবে পরিণত হতে চলেছে, কারণ পাক আইএসআই প্রধান ফৈজ হামিদ শনিবারই ইসলামাবাদে বৈঠক করেন। যে বৈঠকে উপস্থিত ছিল চীন, রাশিয়া, ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো দেশের গুপ্তচর সংস্থার প্রধানরা। সূত্রের খবর, বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে প্রতিবেশী দেশে শান্তি ফিরিয়ে আনতে একটু বেশি সক্রিয় পাকিস্তান। ইতিমধ্যেই আফগানিস্তান নিয়ে পাকিস্তানের এই অতি সক্রিয়তার কারণ ক্রমশ প্রকাশ পাচ্ছে। অতীতে বারবার দেখা গেছে ভারত বিরোধী কার্যকলাপে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সরাসরি মদত দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের বৈঠকে যে দেশগুলি যোগ দিয়েছিল তারা প্রত্যেকেই তালিবানের শাসনকে সমর্থন জানিয়েছে। মাসুদ বাহিনীর বিরুদ্ধে এবং তালিবানের পক্ষে যুদ্ধ করেছে মুখোশধারী পাকিস্তানি সেনা। একসময় তালিবানের আশ্রয় থাকা আল কায়দা নেতা লাদেন আমেরিকায় টুইন টাওয়ার ধ্বংস করেছিল। সেই তালিবানের ক্ষমতায়নকে সমর্থন এবং তালিবানকে সমর্থন করা দেশগুলির সঙ্গে বৈঠক আদতে যে পাকিস্তানের ভারত বিরোধী ষড়যন্ত্র তা বুঝে নিতে অসুবিধা হয় না। আফগানিস্তানের পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানের মদতপুষ্ট জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার মতো জঙ্গি গোষ্ঠী জম্মু কাশ্মীরে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। সীমান্তবর্তী লঞ্চ প্যাডগুলিও নতুন করে খোলা হয়েছে। পাশাপাশি অনুপ্রবেশের চেষ্টা করে চলেছে পাকিস্তান। তালিবান উত্থানের পরই কান্দাহার যায় জৈশ প্রধান মৌলানা মাসুদ আজহার। জম্মু কাশ্মীর নিয়ে তালিবানের সমর্থন পেতেই যে মাসুদের কান্দাহার সফর ছিল তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা সুবিধাজনক নয়। তাদের পক্ষে তালিবানকে মৌখিক সমর্থন সহজ হলেও আফগানিস্তানের সরকার গঠনে তা সম্ভব নয়। সেক্ষেত্রে চীন ও রাশিয়ার মতো দেশের সমর্থন প্রয়োজন। এই দুই দেশকে পাশে নিয়ে তালিবানের সরকার গঠনে সাহায্য করতে পারলেই নিঃসন্দেহে ভারত বিরোধী কার্যকলাপ পাকিস্তানের কাছে আরও সহজ হবে। কাবুল দখল করলেও সরকার গঠন বা দেশ চালানোর ক্ষেত্রে দিশেহারা ছিল তালিবান। ঠিক সেই সময় পাক গুপ্তচর সংস্থার প্রধান ফৈজ হামিদ আসরে নামেন। বলা যেতে পারে ফৈজ তালিবানের মতো জঙ্গি গোষ্ঠীকে বহির্বিশ্বে আরও তুলে ধরার চেষ্টা করছে, আর এর পিছনে দুটি কারণ: আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় নাক গলানো এবং সেখানে কর্তৃত্ব ফলিয়ে ভারতে অশান্তি তৈরির চেষ্টা। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন ফৈজ ও পাকিস্তান। রিপাবলিক বাংলা। নিস্তব্ধ রাতে হঠাৎ ড্রোন হামলা। শনিবার রাতে নর্দার্ন ইরাকের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর কেঁপে ওঠে ড্রোন হামলায়। ইরাকি কুর্দিশরা ড্রোন হামলার কথা স্বীকার করেছে, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিশ অঞ্চল, এই অঞ্চলের রাজধানী ইরবিল। শনিবার রাতে হঠাৎ কেঁপে ওঠে ইরবিলের আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর। চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। নিরাপত্তারক্ষীরা বলছেন এই অঞ্চলের আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে শনিবার রাতে রকেট হামলা হয়। তবে কুর্দিশের সন্ত্রাস বিরোধী সেনা বলছে আক্রমণ করা হয়েছে অস্ত্রসজ্জিত ড্রোনের মাধ্যমে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা বলছেন ওই এলাকায় কমপক্ষে 6টি বিস্ফোরণ করা হয়েছে। তবে এইবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই এলাকায় ড্রোন আক্রমণ করা হয়েছে, যদিও এইবারের আক্রমণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন সেনা মোতায়েন করা আছে ইরাকে। ইরাকি সেনার সঙ্গে যৌথভাবে কাজ করছে মার্কিন সেনা। চরমপন্থী আইএস গ্রুপের বিরুদ্ধে লড়াই করছে এই যৌথ সেনা। মার্কিন সেনা লক্ষ্য করে শনিবারের ড্রোন হামলা। বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউই। এর আগে যতবার ইরাকে মার্কিন সেনার বিরুদ্ধে ড্রোন হামলা হয়েছে ততবারই ইরানের শিয়া চরমপন্থীদের দায়ী করেছে মার্কিন সেনা। যদিও শনিবারের হামলার পর মার্কিন ইরাক যৌথ বাহিনীর তরফে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিপাবলিক বাংলা। কেরালায় নিপা ভাইরাসের আতঙ্ক ক্রমেই জাঁকিয়ে বসতে শুরু করেছে। ইতিমধ্যেই নিপা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে 12 বছরের এক কিশোরের। কেরালায় যেমন বাড়ছে করোনা সংক্রমণ, তেমনি নিপা নিয়ে আতঙ্কও বাড়ছে। নিপার আশঙ্কার মেঘ ঘনাচ্ছে দ্রুত। লাগাম ছাড়া করোনা সংক্রমণের মধ্যেই কেরালায় নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিপা। কেরলের কোজিকোড়ে রীতিমতো ছড়িয়ে গিয়েছে এই ভাইরাস। ইতিমধ্যেই নিপা ভাইরাস কেড়ে নিয়েছে 12 বছরের এক শিশুর প্রাণ। বিশেষজ্ঞদের মতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা 75% পর্যন্ত। কি এই নিপা ভাইরাস? নিপা ভাইরাস ওরফে জুনটিক ভাইরাস। বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয় মানব দেহে।
20 জনের নমুনা পাঠানো হয়েছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। কোজিকোড়ের সরকারি মেডিকেল কলেজে মোট 68 জন নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে আছেন এখনো। সাধারণত বয়স্কদের এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেই চিন্তার কারণ বেশি রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। নিপা ভাইরাসে আক্রান্তরা উপসর্গযুক্ত বা উপসর্গহীন দুটোই হতে পারেন। প্রাথমিক উপসর্গ হিসেবে থাকছে জ্বর, শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা দেখা দেওয়া, এনসেফালাইটিসের প্রকোপও দেখা দিতে পারে। সংক্রমিত হওয়ার 14 দিনের মাথায় লক্ষণগুলি স্পষ্ট হতে পারে। আক্রান্ত হলে কি করণীয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এখনো পর্যন্ত নিপা ভাইরাসের চিকিৎসায় কোনো টিকা আবিষ্কার হয়নি। তাই রোগীর যত্ন নেওয়াই একমাত্র উপায়। যথাযথ বিশ্রাম নেওয়া, শরীরে জলের মাত্রা ঠিকঠাক রাখা, উপসর্গ অনুযায়ী তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া। দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠছে নয়া উদ্বেগের কারণ নিপা ভাইরাস। এখন নিপার নিপাতের অপেক্ষায় রয়েছেন কেরালাবাসী। রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসা মামলায় দুদিনে মোট 11 জনকে গ্রেফতার করল সিবিআই। ভোট পরবর্তী হিংসার তদন্তে বেশ কিছুদিন ধরে রাজ্যে রয়েছেন সিবিআই আধিকারিকরা। উত্তর থেকে দক্ষিণ ইতিমধ্যে বিভিন্ন জেলা পরিদর্শন করছেন সিবিআই এর আধিকারিকরা। তদন্তে নেমে 11ই সেপ্টেম্বর 4 জন এবং 12ই সেপ্টেম্বর 7 জনকে গ্রেফতার করে সিবিআই। এর মধ্যে কোচবিহারেরই 4 জন রয়েছে। ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ মানতেই চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে সেই হিংসার অভিযোগের তদন্তে নেমে দুদিনে 11 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। 11 ও 12ই সেপ্টেম্বর মিলিয়ে দুটি পৃথক মামলায় মোট 11 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানা এলাকায় খুন হন তৃণমূল কর্মী সাইনুল ইসলাম। হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করে সিবিআই। সেই সূত্র ধরে সাইনুল ইসলামের খুনের 4 জনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চিলাখানা দাসপাড়া থেকে ঈশ্বর দাস নামে 2 জন এবং গোবিন্দ দাস ও মিহির চন্দ্র নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাই আসছিল বাড়ির থেকেই ওরা নিজে কি জন্য তোমাকে নিয়ে গেছে, তোমার তো কোনো দোষ নাই, ও ওগুলা কিচ্ছু জানে না। আশা আছে, এখন বাকিটা ঠিক বলতে পারি না, যে এতটুকু আশা আছে যে ওরা করবে, যারা এই কাজটা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থাটা তারা করে রেখে যাবে। সিবিআই পরিদর্শন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের অভিযোগ কেন্দ্রের অঙ্গুলি হেলনেই কাজ করছে সিবিআই। সিবিআই যদি ঠিক কাজ করে আমাদের তার প্রতিবাদ করবো না, তার বিরুদ্ধেও করবো না। সঠিকভাবে তদন্ত করে সঠিক জিনিস বেড়ে আসবে। পাল্টা বিজেপির দাবি সঠিক পথেই তদন্ত এগোচ্ছে। সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআই তদন্তে আমরা বারবার বলেছি যে একদম নিরপেক্ষ সিবিআই নিরপেক্ষভাবেই তদন্ত করবে, এই বিশ্বাস আমাদের আছে। অর্ডারটা হলো এই যে ওনাদের যেটা আবেদন ছিল, সিবিআই যেটা পিটিশন ছিল, সেই পিটিশনটা বাতিল হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল। আসামিদের এখন কি আসামিরা এখন জেল হেফাজতে থাকবে এবং নেক্সট প্রোডাকশন ডেট 14 দিন পরে, যেটা মানে সিস্টেম অনুযায়ী মানে তাদেরকে আদালতে তোলা হবে। রিপাবলিক বাংলা। খোশ মেজাজে আড্ডা থেকে খাওয়া দাওয়া, প্যারালিম্পিকে পদক জয়ীদের সংবর্ধনা এবং আলাপচারিতায় নরেন্দ্র মোদী। আপনাদের থেকে মোটিভেশন পাই প্যারা অ্যাথলিটদের, বললেন প্রধানমন্ত্রী। টোকিও প্যারা অলিম্পিকে ঐতিহাসিক সাফল্য ভারতের। মেডেল সংখ্যার হিসেবে ভারতের সেরা অলিম্পিক। মোট 19টি পদক জিতেছে ভারত, যার মধ্যে 5টি সোনা, 8টি রূপো ও 6টি ব্রোঞ্জ পদক রয়েছে। দেশে ফেরার পর থেকেই টোকিও প্যারা অলিম্পিকে পদকজয়ীদের নিয়ে মেতে উঠেছে গোটা দেশ। এই প্রথম প্যারা অলিম্পিকে ভারত 24 নম্বর স্থানে শেষ করেছে। করোনা অতিমারিতেও এক সোনার সফরের সঙ্গে ভারতীয় প্যারা অ্যাথলিটরা। নিজের বাসভবনে টোকিও প্যারা অলিম্পিকে দেশকে গর্বিত করা দেবেন্দ্র ঝাঝারিয়া, সুমিত আন্টিল, মারিয়াপ্পান থাঙ্গাভালু, আপনি লেখারা ভাবিনা প্যাটেলদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী। এক টেবিলে বসে খাওয়া দাওয়ার পাশাপাশি হালকা মেজাজে প্যারা অ্যাথলিটদের সঙ্গে কথাও বলেন নমো। এদিন প্যারা অ্যাথলিটরা তাঁদের সই করা উত্তরীয় পরিয়ে দেন প্রধানমন্ত্রীকে। সব প্রতিকূলতাকে জয় করে দেশের প্যারা অ্যাথলিটরা টোকিও গেমসে যে সাফল্য অর্জন করেছেন তা দেখে তিনি অনুপ্রাণিত বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। তার কথা, প্যারা অ্যাথলিটদের অসাধারণ পারফরমেন্স দেশের ক্রীড়াক্ষেত্রকে নতুন দিশা দেখাবে।
টোকিও প্যারা অলিম্পিক থেকে যারা পদক জিততে পারেননি তাদেরও মনোবল বাড়ানোর জন্য অনুপ্রাণিত করেছেন মোদি। প্যারা অলিম্পিক চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়িয়েছিলেন এবং অভিনন্দনও জানিয়েছিলেন। এদিন সকল পদকজয়ীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফটোশুটও করেন তিনি। মোদির সংবর্ধনা পেয়ে আপ্লুত প্যারা অ্যাথলিটরাও। রিপাবলিক বাংলা। বিশেষ শক্তিধর রাষ্ট্রগুলির কাছে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার আহ্বান জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ক্যাবিনেটের বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, পারমাণবিক কর্মসূচিতে অনেক উন্নতি করেছে ইরান। তাদের পারমাণবিক কেন্দ্রগুলির ওপর নজরদারি চালানোরও কথা বলেন তিনি। তেহরান পৌঁছলেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। একদিনের ইরান সফরে দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। অর্থনীতি, রাজনীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে সূত্রের খবর। মেক্সিকোয় নতুন রাষ্ট্রদূত নিয়োগ করল মার্কিন যুক্তরাষ্ট্র। মেক্সিকো সিটিতে পৌঁছে নিজের দায়িত্ব বুঝে নিলেন নয়া রাষ্ট্রদূত কেন সালাজার। স্থানীয় আধিকারিকদের সঙ্গে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি শরণার্থী বিষয়টিও নজর রাখা হবে বলে জানিয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। 4 দিনের বিদেশ সফরে হাঙ্গেরি পৌঁছলেন পোপ ফ্রান্সিস। সেখানে ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গেও দেখা করেন পোপ ফ্রান্সিস। সম্প্রতি ওরবানের শরণার্থী বিরোধী নীতি সমালোচনা করেছিলেন পোপ ফ্রান্সিস। এরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতে শুরু নয়া জল্পনা।